চেন্নাই টেস্টের তৃতীয় দিনের শেষে বাংলাদেশের এই টেস্ট ম্যাচ হারা কার্যত সময়ের অপেক্ষা এবং ভারত এই ম্যাচ জয়ের ক্ষেত্রে প্রায় 90% এগিয়ে রয়েছে, সেটা বলাই বাহুল্য। এবং খুব বড় যদি কিছু মিরাকেল না হয় তাহলে কোনো চান্স নেই বাংলাদেশের এই টেস্ট ম্যাচে কামব্যাক করার। তো গতকালই তারা 149 রানে যখন অল আউট হয়েছিল তখনই তারা ম্যাচটাকে মাঠেই ফেলে রেখে দিয়েছিল, ম্যাচ ওখানেই তারা শেষ করে দিয়েছিল। তো সেইখানে ভারত যখন ব্যাটিং করতে নামে ভারতের 3 উইকেট পড়ে গেছিল, ক্রিজে ছিল শুভমান গিল এবং ঋষভ পান্ত। তো সেখান থেকে যখন দ্বিতীয় দিন শেষ হয় তো তৃতীয় দিনের শুরুতে কিন্তু রাত্রিরে বৃষ্টি হয়েছিল, পিচ কভার দিয়ে ঢাকা ছিল, পিচে ময়েশ্চার ছিল। তো সেক্ষেত্রে যেটা এক্সপেক্ট করা গেছিল, শান্ত তাদের ক্যাপ্টেন অতি অবশ্যই একদিক থেকে তাদের মেন ফাস্ট বোলার তাসকিন এবং উল্টো দিক থেকে নাহিদ রানা, এই দুজনকে দিয়ে বোলিং শুরু করবে, যাতে যে ময়েশ্চারের যে সুযোগটা যাতে পেস বোলাররা নিতে পারে। কিন্তু শান্তর থেকে কোনো রকম এফর্টই দেখা যায়নি। তিনি বোলিং শুরু করেন একদিক থেকে হাসান মাহমুদ এবং উল্টো দিক থেকে মেহেদী হাসান মিরাজকে দিয়ে, এবং যথারীতি শুভমান গিল এবং ঋষভ পান্ত প্রথম আধ ঘন্টা দেখে শুনে খেলা শুরু করে এবং তারপর মারতে শুরু করে, দুজনেই সেঞ্চুরি করে। এবং ঋষভ পান্ত 72 রানে যখন ব্যাটিং করছে তখন সাকিব আল হাসানের বলে তার একটি ক্যাচ মিস করেন শান্ত। তো যে ক্যাচটি তিনি মিস করেছেন, এই লেভেল অফ ক্রিকেটে কোনো দেশের ক্যাপ্টেন যদি এই ক্যাচ মিস করে এই মোমেন্টে, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং বাংলাদেশের ফিল্ডিংই, বাংলাদেশের মেন চিন্তার কারণ ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংও। তারা যেই মানের ফিল্ডিং করছে তাতে বড় বড় দেশের এগেনস্টে কম্পিট করাটা খুবই চাপের। প্রতিটা ছোট ছোট সুযোগকে কাজে লাগাতে হবে, সেটা তারা করতেই পারেনি। তো ঋষভ পান্ত দুরন্ত সেঞ্চুরি করেন তার কামব্যাক টেস্টে এবং তিনি 109 রানের মাথায় মেহেদী হাসান মিরাজে বলে মারতে গিয়ে কটন বোল্ড হয়ে তিনি আউট হন। তো তারপর মাঠে নামেন কেএল রাহুল। তো কেএল রাহুল 22 রানে নট আউট থাকেন এবং উল্টো দিকে শুভমান গিল 119 রানে নট আউট থাকে এবং 287 রানে 4 উইকেটে টিম ইন্ডিয়া ইনিংস ডিক্লেয়ার করে এবং তারা 514 রানে এগিয়ে থাকে এবং বাংলাদেশের ক্ষেত্রে টার্গেট হয় 515। কার্যত অসম্ভব একটা টার্গেট। এবার অনেকে বলছে যে কেএল রাহুলকে আর একটু ব্যাটিং করতে দিতে পারতো রোহিত শর্মা, আর একটু পরে ডিক্লেয়ার করতে পারতো। তো এতটা হুড়োহুড়ির কারণ একটাই, যে কত রানে জিতলো তার থেকে বড় কথা ম্যাচটা জিততে হবে। ডে 4 ডে 5 কিন্তু বৃষ্টির চান্স আছে। আমরা আজকেও দেখেছি নির্ধারিত সময়ের আগে কিন্তু খেলা বন্ধ হয়ে গেছে খারাপ লাইটের জন্য। কালো মেঘে আকাশ ঢেকে গেছে, বৃষ্টির চান্স আছে, কভার দিয়ে পিচকে ঢেকে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যদি টিম ইন্ডিয়া গোটা ডে 3 ব্যাটিং করে, ডে 4 কিছুটা ব্যাটিং করে, তারপর যদি কোনো বৃষ্টির কারণে যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে কিন্তু ম্যাচ ড্র হয়ে যাবে। তো সেই কোনো রিস্ক নিতে চাইনি। 500 রানের যে টার্গেটটা তাদের ছিল সেটা যখন ক্রস হয়ে গেছে তারপর তারা ইনিংসকে ডিক্লেয়ার করেছে। তো আমরা যদি টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপটা একবার যদি সেকেন্ড ইনিংসে দেখি, জয়সওয়াল 17 বলে 10, রোহিত 7 বলে 5, শুভমান গিল 176 বলে 119, 10টি 4 4টি 6। বিরাট কালকে আউট হয়ে গেছিল 37 বলে 17, 2টি 4 মেরেছিলেন তিনি। পান্ত 128 বলে 109, 13টি 4 4টি 6। এবং কেএল রাহুল 19 বলে 22 রান করেছেন, তিনি 4টে 4 মেরেছেন। এবং বোলিং এর ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ 2টি উইকেট নিয়েছেন, সাকিব আল হাসান কোনো উইকেট পায়নি। 13 ওভারে 79 রান তিনি খেয়েছেন, ইকোনমি 6-এর বেশি। তো তার থেকে আরো বেটার এফর্ট বাংলাদেশ এক্সপেক্ট করে। নাহিদ রানে 1টি উইকেট নিয়েছেন 6 ওভার বল করে 21 রান দিয়ে, 7 ওভার বল করে 22 রান দিয়ে 1টি উইকেট হচ্ছে তাসকিন। তো এখানে কিন্তু মেন ভূমিকা ছিল হচ্ছে ক্যাপ্টেনের। তিনি প্রপারভাবে নিজের বোলারদেরকে ইউটিলাইজ করতে পারেননি, যেখানে তাসকিন এবং নাহিদ রানা দুজনেই কালকে উইকেট পেয়েছিলেন। তাদের 3 ওভার স্পেলের পর আজকে তারা বোলিং পেয়েছেন যখন টিমের 30 ওভার বোলিং হয়ে গেছে, তারপরে যেখানে আর কিছু করার নেই। কিন্তু মর্নিং সেশনে যদি তাসকিন এবং নাহিদ রানাকে তারা যদি বোলিং করতে পারতো, তাদেরকে যদি ক্যাপ্টেন বোলিং করাতো, তাহলে হয়তো তাদের পক্ষে কিছু রেজাল্ট আসতে পারতো। তো তাদের দেখেই মনে হয়েছিল তারা এক্সপেক্ট করে রয়েছে রোহিত শর্মার দিকে, তারা তাকিয়ে রয়েছে কখন রোহিত শর্মা ইনিংসকে ডিক্লেয়ার করবে। তাদের মেন্টালিটি এটা ছিল না যে আমরা শুরু থেকে বোলিং করে তাদের আরো উইকেট ফেলবো, অপোনেন্টকে প্রেশারে রাখবো। এইখানেই তারা ম্যাচ থেকে ছিটকে গেছে। তো তারপর যখন তারা 4th ইনিংসে রান চেস করতে নামে, জাকির এবং সাদমান এই দুজনে প্রথম স্টার্টিংটা খুবই ভালো করেছিল। একটি পার্টনারশিপ 50+ পার্টনারশিপ তারা বিল্ড করেছিল, কিন্তু সেই পার্টনারশিপকে ব্রেক করে বুমরা এবং তারপর অশ্বিন আরো 3টে উইকেট নেন। সাদমান, জাকির, তারপর মমিনুল হক আউট হয়, তারপর মুশফিকুর রহিম আউট হয় এবং মুশফিকুরের ক্ষেত্রে দুরন্ত মিডনে ক্যাচ নেয় কেএল রাহুল। তো দিনের শেষে 158 রানে 4 উইকেটে রয়েছে বাংলাদেশ। তাদের ক্যাপ্টেন শান্ত তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। আমরা যদি বাংলাদেশের ব্যাটিং লাইনআপটা দেখি,
ফোর্থ ইনিংসের ক্ষেত্রে। জাকির 47 বলে 33-এ আউট, সাদমান 68 বলে 35-এ আউট, শান্ত 60 বলে 51 নট আউট, মুমিনুল হক 24 বলে 13, মুশফিকুর 11 বলে 13 আউট এবং সাকিব আল হাসান 14 বলে 5 রানে নট আউট। তো সেকেন্ড ইনিংসের ক্ষেত্রে কিন্তু তাদের ওপেনাররা মোটামুটি একটি ভালো ব্যাটিং করেছিল, কিন্তু তারপর থেকে অ্যাগ্রেশন বলুন বা ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সেটা কিন্তু শান্তর থেকে দেখা যাচ্ছে, কিন্তু অন্য ব্যাটসম্যানদের ক্ষেত্রে সেরকম কিছুই দেখা যায়নি। 158-তে তার 4 উইকেটে তাদের ম্যাচ দিন শেষ হয়েছে। তো এখান থেকে কার্যত তাদের একটাই এক্সপেকটেশন, যতটা সম্ভব ক্লোজ যাওয়া যায়, কারণ এখন যা কন্ডিশন পিচে কিন্তু ফুটমার্কস রয়েছে, যার ফলে বল অসমান বাউন্স হচ্ছে, বল টার্ন হওয়া শুরু করেছে। তো বল টার্ন হলে জাদেজা এবং অশ্বিনকে ফেস করা কিন্তু অনেকই কঠিন কাজ। তো সেখানে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে বাংলাদেশ 515 চেস করবে, সেটা দিবা স্বপ্ন হয়ে যাবে। তো এখানে বাংলাদেশ সমর্থকরা অবশ্যই চাইবে দল যাতে 250-300 অব্দি যতটা সম্মানজনক জায়গায় যাওয়া যায়, এবং টিম ইন্ডিয়া অতি অবশ্যই চাইবে ডে 4-এ যত তাড়াতাড়ি সম্ভব আরও 6টি উইকেট নিয়ে ম্যাচটিকে ফিনিশ করতে, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টির চান্স আছে দুদিনই, তাই টিম ইন্ডিয়া কোনো রকম রিস্ক নিতে চাইবে না। তো সব দিক থেকে দেখতে গেলে ডে 4 খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে আগামীকাল। টিম ইন্ডিয়া অতি অবশ্যই চাইবে যত তাড়াতাড়ি সম্ভব 6টি উইকেট কিনে ম্যাচটাকে ক্লোজ করতে। তো এই ছিল আজকের দিনের টোটাল আপডেট। তো কালকের দিনের টোটাল আপডেট নিয়ে কালকে অতি অবশ্যই ভিডিও আসবে। তো আজকের মতো এতটাই।